যে এই 3 মাসের মধ্যে আমরা এই ঈদ সংখ্যাটা যখন আমরা বের করার সিদ্ধান্ত নিলাম আমার সহকর্মীদের সাথে মিলে, আমার ধারণা সপ্তাহ 3 আগে সেদিন আমরা একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। একটি সিদ্ধান্ত নিয়েছিলাম এটা সার্বিকভাবে ঈদ সংখ্যাই হবে। তার মানে বাঙালি মুসলমানের ঈদের যে সংস্কৃতি সেটা প্রতিফলিত হবে আমার দেশের ঈদ সংখ্যায়। এটা ছিল আমাদের প্রথম টার্গেট। দ্বিতীয় আমরা বলেছিলাম, আমি বিশেষ করে বলেছিলাম আমার সহকর্মীদের, যে আমরা এমন একটা কোয়ালিটি ঈদ সংখ্যা এবার বের করতে চাই যে লোকেরা সংরক্ষণ করে রাখবেন। যেমন এই ঈদ সংখ্যাটা কদিন পড়লেন তারপরে চলে গেল, হারিয়ে গেল, বিষয়টা যেন এরকম না হয়। আমাদের সময় আমাদের প্রত্যেকের বাড়িতে একটা ছোটখাটো লাইব্রেরি রাখার রেওয়াজ ছিল, এখন হয়তো সেটা কমে গেছে, তারপরেও কারো কারো বাসায় আছে। আমার মনে আছে সেই সময় আমরা এরকম বার্ষিক সংখ্যাগুলো আমরা সংরক্ষণ করতাম। আমি ভাবছিলাম যে এমন একটা ঈদ সংখ্যা আমরা করব যেটা পাঠকরা সংরক্ষণ করে রাখবেন ভবিষ্যতে আবার পাতা উল্টানোর জন্য, আবার পড়বার জন্য। আপনাদের হয়তো মনে থাকতে পারে কারো কারো যে আমার দেশ প্রকাশিত হওয়ার 2 দিন আগে এখানেই আমি একটি সংবাদ সম্মেলন করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে স্মার্টফোনের যন্ত্রণায় পত্রিকা পড়ার অভ্যাস চলে গেছে মানুষের। আমার দেশের মাধ্যমে আমি আবার পত্রিকা পড়ার অভ্যাসটা ফিরিয়ে আনতে চাই। এই ঈদ সংখ্যা নিয়েও আমার প্রত্যাশা ছিল এই ঈদ সংখ্যা আবার যেন সংরক্ষণ করবার ইচ্ছেটা মানুষের মধ্যে চলে আসে। সেই চেষ্টা হিসেবেই আমরা এটা আজকে উন্মোচন করলাম। পাঠকরা বিবেচনা করবেন আমরা কতখানি সফল হয়েছি, কতখানি ব্যর্থ হয়েছি। ফ্যাসিবাদের যুগে একটা কথা আমি প্রায় শুনতাম, বিশেষ করে যিনি এখন পলাতক সেই যিনি ফ্যাসিবাদের জননী, বা আমি যাকে গুমের জননী নামে আমি একটা বই লিখেছি সম্প্রতি, এবার 21 বইমেলায় বইটা ছাপা হয়েছে, সেই গুমের জননী, তিনি প্রায়ই বলতেন ধর্ম যার যার, উৎসব সবার। সরি, আমি বিশ্বাস করি না। ধর্মীয় উৎসব যে ধর্মের মানুষের তার জন্য। যেমন ধরুন দুর্গাপূজা উৎসব, দুর্গাপূজা উৎসব বাঙালি হিন্দুর উৎসব। আমাদের ধর্মে মূর্তি পূজা মানা সেরেক করা যাবে না, কাজে দুর্গাপূজার উৎসবে একজন মুসলমানের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। একইভাবে আমাদের যে উৎসব, ধর্মীয় উৎসব, সেখানে হিন্দু ধর্মের মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই, শুধুমাত্র খাদ্য গ্রহণ করা ছাড়া, যদি তার মধ্যে ছুতমার্গ না থাকে। যেমন অনেক হিন্দুর মধ্যে আছে মুসলমানের ছোঁয়া খাওয়া যাবে না, এরকম যদি না থাকে তাহলে খাওয়া যেতে পারে, সেখানেও বাধা আছে। আমার গরু মাংস তো তিনি সব খাবেন না, তাকে আমি খেতে বলতেও পারি না। আমি যদি খেতে বলি তাকে, তাহলে সেটা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হবে। আমার কোরবানির ঈদে আমি গরু জবাই করবো আল্লাহু আকবার বলে, তখন আমি তাকে ডাকতে পারি না সেখানে, কারণ সেই গরু তার কাছে তো পূজার জিনিস, তার মাথা। তো সুতরাং আমি যেটা বলার চেষ্টা করছি যে ধর্ম যার যার, উৎসব সবার একটা ভুয়া কথা, এটা সাথে বাস্তবতার কোনো মিল নাই। আমাদের মেনে নিতে হবে ধর্ম যার যার, ধর্মীয় উৎসব তার তার। রাষ্ট্রীয় উৎসব সবার হতে পারে, কিংবা সাংস্কৃতিক উৎসব সবার হতে পারে। পয়লা বৈশাখের উৎসব সবার উৎসব, রাষ্ট্রীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবস সবার উৎসব। এখন থেকে আমরা জুলাই উৎসব পালন করব, সবার উৎসব। অবশ্য ফ্যাসিবাদের উৎসব হবে না, এটা আমরা বুঝতে পারি। আমাদের লড়াইটা কি? একটু আগে আমাদের নানা বিদগ্ধজনের বক্তব্য আমি শুনছিলাম, আর সাহিত্য সম্পর্কে তারা প্রত্যেকেই আমার থেকে বেশি জানেন। তবু আমি যেটা মনে করি, আমার দেশ আমি কেন চালাই, কেন সম্পাদনা করি, কেন আমি সংবাদপত্র জগতে এলাম, তার জবাব একটাই, বাঙালি মুসলমানের জন্য সাংস্কৃতিক লড়াই করবার জন্য আমি আমার দেশে সম্পৃক্ত হয়েছি। বাঙালি মুসলমানের সাংস্কৃতিক লড়াই আমি খুব পরিষ্কার করে বলে দিচ্ছি। কারণ বাংলাদেশের যে সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা উত্তর কাল থেকে, সেটা প্রধানত পশ্চিমবঙ্গের কলকাতার বাবু কালচার। বাঙালি মুসলমানের কালচার কলকাতার বাবু কালচার হতে পারে না। কাজেই সেই যে সাংস্কৃতিক লড়াইটা,
এই লড়াইকে আমি অব্যাহত রাখার চেষ্টা করেছি যেদিন থেকে আমি 2008 সালে আমার দেশের দায়িত্ব গ্রহণ করেছি। তার মানে আজকে 17 বছর। 17 বছরের মধ্যে খুব কম সময়ে আমাকে আমার দেশ চালাতে দেওয়া হয়েছে। আমি জেলে গেছি, আপনারা জানেন, নির্বাসনে গেছি, সেটাও আপনারা জানেন। তো আমি যে এই কাজটা করছি এটার একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা কি? আমার দেশের সম্পাদকীয় নীতি। আমাদের সম্পাদকীয় নীতি খুব পরিষ্কার, ভয় না পাওয়ার নীতি। আমরা কাউকে ভয়টাই পাই না। ভাই, ভয় পেয়ে পত্রিকা চালানোর সম্পাদকীয় নীতিতে আমি বিশ্বাস করি না। আমি বারে বারে এক কথা বলি, আমার দেশের সম্পাদকীয় নীতিতে আমরা আনসারেবল শুধুমাত্র আমার পাঠক এবং আমি যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্ম বিশ্বাস অনুযায়ী আমার আল্লাহর কাছে আমি আনসারেবল। আমার পাঠক এবং আল্লাহ ছাড়া আমি আর কারো কাছে আনসারেবল না, সরকারে যেই থাকুক না কেন। সরকারে যখন হাসিনা ছিল, ফ্যাসিস্ট হাসিনা, তখনও আমরা লড়াই করেছি। এখন সরকারে ইউনূস সাহেব এসছেন, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আজকের পত্রিকা আপনারা যদি দেখেন, ওখানে দেখবেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমরা সেকেন্ড লিড নিউজ করেছি। সেখানে বলেছি এখনো ফ্যাসিবাদের দোসররা অর্থ মন্ত্রণালয়ে বসে আছে। আমরা কেয়ার করি না যে সালাউদ্দিন সাহেব আমার উপরে রাগ করবেন, আমাকে ব্যাংকের সুযোগ সুবিধা থেকে বন্ধ করে দেবেন, কি ইউনূস সাহেব আমার উপর কুপিত হবেন, এটা আমরা চিন্তা করি না। সুতরাং এটাই আমাদের স্ট্যান্ড। আমরা আমাদের মনের কথাটা বলে যাই। আমাদের ভুল হতে পারে, কিন্তু আমরা যেটা বিবেচনা করি সেটাই আমরা বলি। গত 2 দিন ধরে ঢাকা উত্তাল ছিল। এই প্রসঙ্গে বলতে গিয়ে আমি এটা আবার রিপিট করছি যে আমার কাছে যেটা সঠিক মনে হয় সেটা আমি লিখি, সেটা আমি বলি। আমি পপুলিস্ট রাজনীতিতে পপুলিস্ট লেখায় বিশ্বাস করি না। যেমন ধরুন 2013 সালে যখন সবাই বলল সবাই শাহবাগে মাতোয়ারা, তখন আমরা বললাম শাহবাগে ফ্যাসিবাদের পদত্যাগ। আমরা পপুলিস্ট জায়গা নিতে পারতাম, আমরা নেই না। আমরা আমাদের আদর্শিক জায়গা নিয়েছি আমাদের সম্পাদকীয় নীতি অনুযায়ী। তো সেই নীতি অনুযায়ী আমরা চলার চেষ্টা করছি। এখন 3-4 দিন আগে আমি প্রতি বুধবারে একটা কলাম লিখি, মন্তব্য প্রতিবেদন লিখি। এটা বহুদিন ধরে লিখি। আমি যখন লেখালেখি শুরু করেছি সেই 2007 সাল থেকে, 11 সময় থেকে, তখন নয়া দিগন্ততে লিখতাম। প্রতি বুধবারে আমার কলাম ছাপা হতো এবং তখনও আমি তখনকার সরকারের সমালোচনা করে লিখেছি প্রতি সপ্তাহে। তো সেই ট্র্যাডিশন অনুযায়ী এখনো আমি বুধবারেই লিখি। তো গত বুধবারের কলাম আমি একটা লিখেছিলাম, আপনারা যারা পড়েছেন সেটার হেডিং ছিল এরকম যে আওয়ামী লীগের অনিশ্চিত গন্তব্য। এটা ছিল হেডিং। সেখানে আমি কি বলেছিলাম? সেখানে আমি বলেছিলাম শেখ হাসিনার আওয়ামী লীগ কিংবা শেখ মুজিবের আওয়ামী লীগের কোন পুনর্বাসন বাংলাদেশে হতে পারবে না। পরিষ্কার। এটা নিয়ে যেন কোন রকম দ্বিধার মধ্যে আমরা না থাকি। আমি সেখানে বলেছিলাম যে আওয়ামী লীগ এখন পর্যন্ত 3 বার মৃত্যুবরণ করেছে। আওয়ামী লীগ 3 বার দখল দেওয়া হয়েছে আওয়ামী লীগকে। এই বিষয়টা আমরা ভুলে যাই। আমরা অনেকেই বলি আওয়ামী লীগ বাংলাদেশের সব থেকে পুরনো দল। আমি এটাকে নস্যাৎ করেছি। আমি বলি আমি বিশ্বাস করি না। কারণ শেখ হাসিনার যে আওয়ামী লীগ ছিল সেটা 1949 সালে মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগ না। কারণ মৌলানা ভাসানী যে আওয়ামী লীগ শুরু করেছিলেন সেই আওয়ামী লীগের নাম ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, এবং সেটা পরিবর্তন করেছিলেন শেখ মুজিবুর রহমান 1972 সালে স্বাধীনতার পরে। তখন এটার নাম হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তাহলে পরিবর্তন হয়ে গেল একবার পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ। তারপর শেখ মুজিবুর রহমান সেই আওয়ামী লীগকে হত্যা করেছেন 1975 সালে 25শে জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সুতরাং আওয়ামী লীগকে প্রথম দাফন করেছিলেন শেখ মুজিবুর রহমান 1975 সালে। আওয়ামী লীগের দ্বিতীয়বার দাফন হয়েছিল 1975 সালে 15ই আগস্ট। বাকশাল পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় দাফন হয়েছিল। আওয়ামী লীগের তৃতীয় দাফন হয়েছে 5ই আগস্ট 2024 সালে মহান জুলাই বিপ্লবের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগ এখন আর জীবিত নাই। কাজেই আওয়ামী লীগের পুনর্বাসন শব্দটাই ঠিক না।
এটা সঠিক শব্দ না। আওয়ামী লীগ তো মৃত। আওয়ামী লীগের আবার পুনর্জন্ম নিতে হবে। আওয়ামী লীগকে যদি আসতে হয় তাকে পুনর্জন্ম নিয়ে আসতে হবে। এই প্রসঙ্গেই আমার লেখাটা ছিল। আমি যেভাবে জিও পলিটিক্স বুঝি, দেশের পলিটিক্স বুঝি, সেটা এবং ইতিহাস চর্চা করি, সেটার উপর ব্যাখ্যা করেই আমার এই লেখাটা লিখেছিলাম। এটা বলার উদ্দেশ্যটা আমার হচ্ছে যে গত দুদিন ঢাকা উত্তাল ছিল দুটি ইস্যুকে কেন্দ্র করে। দুটো ইস্যু নিয়ে আমি একটু কথা বলবো, আপনাদের একটু ধৈর্যচ্যুতি হবে। আমি সচরাচর চেষ্টা করি ছোট বক্তৃতা দেওয়ার জন্য, আজকে একটু বড় দিতে হবে রাষ্ট্রীয় কারণে। কারণ পরিষ্কার করে বাংলাদেশের রাজনীতিটা বোঝা আবশ্যক। কারণ আমার দেশ, আমরা পত্রিকা চালাই, বাংলাদেশের স্বাধীনতার কথা বলে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার দেশ চালায়, স্বাধীনতার লড়াইয়ের জন্য আমার দেশ চালায়। তো সুতরাং রাজনীতির কথাটা একটু আজকে বলতে হবে। তাহলে দুদিন ধরে ঢাকা উত্তাল। উত্তাল কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে, আওয়ামী লীগকে আবার নির্বাচন করতে দেওয়া হবে, আওয়ামী লীগ কি সাফসুত্র হয়ে আসবে, এসব ইস্যু নিয়ে ঢাকা উত্তাল ছিল দুদিন। এই প্রসঙ্গে গতকাল আমি একটা ইন্টারভিউ শুনলাম। ইন্টারভিউটা শুনে আমার খুব ভালো লেগেছে। ইন্টারভিউটা দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি পালিয়ে আছেন দিল্লিতে, পলাতক শেখ হাসিনা। তার যিনি সর্বশেষ তথ্যমন্ত্রী ছিলেন বোধহয়, আরাফাত, তার একটা ইন্টারভিউ শুনলাম আমি ডয়চে ভেলেতে। সেই ইন্টারভিউ শোনার পরে আমার মনে হয়েছে আওয়ামী লীগের বোধহয় পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই। কেন মনে হয়েছে? আপনারা যারা শুনেছেন ডয়চে ভেলে তার ইন্টারভিউ, তিনি বলেছেন আওয়ামী লীগের 99.99% লোক নাকি শেখ হাসিনাকে এখনো তাদের নেতা মনে করে। তো যদি একটা দলের 99.99% লোক একজন খুনি, হত্যাকারী, স্যাডিস্ট, মিথ্যাবাদী, লুটেরা মহিলাকে তাদের নেতা মনে করে, তাহলে বলতে হবে এই দলটার জিনে কোনো প্রবলেম আছে। এবং যেই দলের জিনে প্রবলেম আছে সেই দলের পুনর্জন্মের সম্ভাবনা কমে যায়। তো কাজে, এবং তিনি আরো একটা কথা বলেছেন, তিনি বলেছেন যদি সুযোগও দেওয়া হয় তাহলেও নাকি তারা ইয়ের অধীনে ডক্টর ইউনূসের সরকারে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তাহলে তো বিতর্ক মিটেই গেল। তারা তো সিদ্ধান্ত দিয়েই দিয়েছে যে তারা যাবেন না। তো যারা অনুতাপ করবে না তাদেরকে মাফ করার আমরা বান্দা কারা? যারা অনুতাপই করছে না তাদেরকে মাফ করার সুযোগটা কোথায়? সুতরাং এখন যে তর্ক চলছে নিষিদ্ধ করা কিংবা নির্বাচনে তাদেরকে বাদ দিয়ে দেয়া, আমি মনে করি এটা খুব যুক্তিসঙ্গত দাবি। কিন্তু আমার একটা কিন্তু আছে, যে কথাটা বললাম যে আমি পপুলিস্ট বক্তব্যে বিশ্বাস করি না। আমি যেটা বাস্তব, আমি যেটা বুঝি, আমি বলার চেষ্টা করি। কিন্তুটা হচ্ছে যে এই দাবি তুলছে কেবলমাত্র পরিষ্কারভাবে ছাত্রদের দল এনসিপি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলছে পরিষ্কারভাবে। কিন্তু বিএনপি এবং জামাত এই প্রসঙ্গে এখনো পরিষ্কার কোনো বক্তব্য দেয় নাই। আমি ছাত্রদের দলের উদ্দেশ্যে বলবো যে সারা মানুষের মধ্যে যদি ঐক্য না হয় তাহলে এমন কোন দাবি বাস্তবায়ন করা কঠিন। কাজেই আমার একটি পত্রিকার সম্পাদক, বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে আমার আহ্বান রাজনৈতিক দলের প্রতি, আপনারা একসাথে বসেন, একসাথে বসে আপনারা সিদ্ধান্ত নেন। কারণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছাড়া আমরা এই ফ্যাসিবাদের কবর রচনা করতে পারবো না। এই ফ্যাসিবাদের কবর রচনা করতে গিয়ে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয় তাহলে ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ তৈরি হবে। কাজে আমার আহ্বান হচ্ছে বড় দল হিসেবে বিএনপির প্রতি, আপনারা নেতৃত্ব দেন, লিডারশিপ নেন, আপনারা আহ্বান করুন এই তরুণ ছেলেদের, জামাত ইসলামী এবং অন্যান্য ছোটখাটো দল যারা আছে, যারা ফ্যাসিবাদের দোসর ছিল না, ফ্যাসিবাদের দোসরদের ডাকা যাবে না, তাদের বাইরে যারা আছে তাদের সাথে বসেন এবং যে বিতর্ক চলছে এটার একটা গ্রহণযোগ্য সমাধান আপনারা বের করুন। কারণ অনেকগুলো সমাধান হতে পারে। আমি একটা দুটো করে বলে দিই। শফিক ভাই জানেন আমার খুব আইনের বই পড়ার অভ্যাস আছে। জেলে থাকতে যেহেতু আমার 124টা মামলা, আমি সারাদিন আইনের বই পড়তাম। আমি রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, কোনটা নেওয়া হবে
সেটা রাজনীতিবিদরা ঠিক করবেন, সেটার দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব পথ দেখিয়ে দেয়। রাজনীতিবিদরা ইউনাইটেডলি সিদ্ধান্ত নেবেন। একটা পন্থা হচ্ছে নিষিদ্ধ করা। নিষিদ্ধ করতে হলে কোন আইনে নিষিদ্ধ করবেন তার একটা আইন করতে হবে। কাজে নিষিদ্ধ করতে হলে সিদ্ধান্ত নিতে হবে, তারপরে আইন প্রণয়ন করতে হবে। আর একটা কাজ হচ্ছে ইলেকশন কমিশন যদি তাদের নিবন্ধন বাতিল করে দেয়, আমি কিন্তু রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি, নিবন্ধন বাতিল করে দিতে পারে। নিবন্ধন বাতিল করলে তারা দল হিসাবে নিষিদ্ধ হবে না, কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপরে পরবর্তী নির্বাচনে যদি দেখা যায় যে তাদের গুমের জননী প্রীতি কমে গেছে তাদের নেতৃত্বের মধ্যে এবং তারা বলছে যে আমরা অন্যায় করেছিলাম, তারপরে 5 বছর পরে দেখা যাবে তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কি পারে না। এটা হলো দ্বিতীয় পথ, তাদের নিবন্ধন বাতিল করে দেয়া। সেটার জন্যও কিন্তু আইনের মাধ্যমে যেতে হবে। আপনি বেআইনি ভাবে কিছু করতে পারবেন না। আমরা এই বাংলাদেশে আইন বহির্ভূত কোনো কিছু সমর্থন করতে পারবো না, আইনের মাধ্যমে করতে হবে। তৃতীয় একটা পদ্ধতি আছে, গণভোট করুন, মানুষের কাছে চলে যান, জানতে চান আওয়ামী লীগ কি দল থাকবে কি থাকবে না। তো 3টা পথ, খুব পরিষ্কার 3টা পথ আমি দেখিয়ে দিচ্ছি। এই 3টা পথের মধ্যে কোনটা আপনারা গ্রহণ করবেন সেটার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব অধিকার রাজনীতিবিদদের। তবে জনমতকে শ্রদ্ধা করতে হবে। জনমতকে শ্রদ্ধা না করে আপনারা কিছু পারবেন না। তো কাজে আমি মনে করি যে বিতর্কটা চলছে গত 2 দিন ধরে, সেই বিতর্কের অবসান আমরা এখানে যারা মঞ্চে বসে আছি আমরাও চাই, আপনারা যারা সামনে বসে আছেন তারাও চান, যারা শুনছেন দর্শকরা তারাও চান এই বিতর্কের অবসান। এই বিতর্ক চলতে থাকলে আমাদের ঐক্য যদি বিনষ্ট হয় তাহলে কিন্তু সব থেকে লাভবান হবে আমাদের চারপাশ ঘিরে যে হেজেমনিক ভারত বসে আছে, তারা সব থেকে বেশি লাভবান হবে। সেই সুযোগ তাদেরকে দিতে পারি না। দ্বিতীয় আলোচনা সেনাবাহিনী নিয়ে। আমরা সেনাবাহিনী নিয়ে অনেক কথা শুনেছি গত 2 দিনে। হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে আমরা জেনেছি যে তাদের সাথে সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আলোচনা হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর কোন কর্মকর্তা, কোন কর্মকর্তা এটা হাসনাত আব্দুল্লাহ বলেন নাই। সুতরাং এ নিয়ে আমাদের আলোচনার দরকার নাই। বাট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের উপরে চাপ প্রয়োগ করেছেন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করবার জন্য। আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো গত 16 বছরে এবং 16 বছরে না, গত 18 বছরে 1/11-র পর থেকে বাংলাদেশের জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে। এটা আপনাদের মেনে নিতে হবে যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব দেশের জন্য ভালো না, এই দূরত্ব বাংলাদেশের স্বাধীনতার জন্য ভালো না। কারণ সেনাবাহিনী আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, যাকে টিকিয়ে রাখতে হবে। তো এই যে দূরত্বটা তৈরি হলো তার দায়ভার আপনাদেরকে নিতে হবে এবং এই দূরত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এই দূরত্ব মিটিয়ে দেওয়ার একটা পথ হচ্ছে আপনারা দয়া করে রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না। গত 16 বছরে হাসিনার আমলে ডিজিএফআই কে দিয়ে রাজনীতি যেভাবে কলুষিত করা হয়েছে, কিংবা তারও আগে 11-এর সময় ডিজিএফআই কে দিয়ে বিএনপি কে যেভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন। আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন, বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। আমরা জনগণ আপনাদেরকে স্যালুট দিব। আমরা জনগণ বলতে চাই সবাই বুকে হাত দিয়ে, আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী, কিন্তু এটা বলার মতো পরিবেশ আপনাদেরকে তৈরি করে দিতে হবে। এবং তার মধ্যে প্রথম কথা হচ্ছে রাজনীতিতে হস্তক্ষেপ আপনারা আল্লাহর ওয়াস্তে ইমিডিয়েটলি বন্ধ করুন। হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে, যে সেনাবাহিনীর লোকজনই তার সাথে কথা বলুক না কেন, আমি মনে করি এটা তাদের অনধিকার চর্চা হয়েছে। এটা তাদের করার কথা ছিল না। এটা করার দায়িত্ব রাজনীতিবিদদের, এটা করার দায়িত্ব ডক্টর ইউনূসের সরকারের। সেই সঙ্গে আমি ছাত্রদের বলবো, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দেওয়া যাবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জনগণ এবং সেনাবাহিনীর ঐক্য অপরিহার্য। আমরা যেন বলতে পারি বাংলাদেশের
সেনানী, সৈনিক, জনতা, ভাই ভাই, এটা আমরা বলতে চাই। এবং একটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, একটা এক্সাম্পল দিই। প্রায় মাসখানেক আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়রা বাংলাদেশের সীমানা অতিক্রমের চেষ্টা করেছিল। সেই সময়কার একটা ছবির কথা আপনাদের মনে করিয়ে দিই। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একজন বিজিবির সৈনিক, তিনি রাইফেল তাক করে আছেন শত্রুর দিকে, আর তার পাশে একজন অত্যন্ত কৃষকায় এবং ছোটখাটো গরনে লুঙ্গি পরা একজন কৃষক, হাতে ধান কাটা কাস্তে নিয়ে তিনি শুয়ে আছেন সেই সৈনিকের পাশে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য। আমি এই বাংলাদেশ দেখতে চাই, যে বাংলাদেশে সেনাবাহিনী তাদের মারণাস্ত্র নিয়ে তারা লড়াই করবে, এবং আমরা যারা কলম সৈনিক, যারা আর কোনো কিছু জীবনে করি নাই, তারা আমাদের মতো সেই কৃষকের মতো দরকার হলে কাস্তে হাতে নিয়ে আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব। এবং এটা যদি করতে হয় তাহলে বৃহত্তর জাতীয় ঐক্যের দরকার। বৃহত্তর জাতীয় ঐক্য দেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে উদ্যোগী হতে হবে, কারণ তিনি এখন সরকারের প্রধান, কাজে প্রধান দায়িত্ব তার। কাজে আমি আশা করব, আমরা জানি যে ডক্টর ইউনূস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফরে চীন যাচ্ছেন 26 তারিখে। আমি আশা করি সেই চীন সফর থেকে আমাদের অনেক কিছু অর্জিত হবে, এবং ডক্টর ইউনূস সেখান থেকে সফলভাবে সফর শেষ করে ফিরে আসার পর আমরা আশা করব এই সেনাবাহিনী এবং জনগণের মধ্যে যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা ঠিক করবার জন্য তিনি উদ্যোগী হবেন, এবং তিনি সবাইকে ডাকবেন, ডেকে আমরা একটা চার্টার তৈরি করব যে কোথায় কার ভূমিকা, এই ভূমিকা নিয়ে একটা চার্টার তৈরি করা দরকার। এই কথাগুলো আমি বলতেছিলাম এই জন্যে, কারণ আমার দেশে গত বুধবারে এই ইস্যু নিয়ে আমি একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। তারপরে বিভিন্ন কারণে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এবং আমি ভেবেছি যে আমার দেশের কি অবস্থা এটা পরিষ্কার করার দরকার জনগণের কাছে, সেনাবাহিনীর কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে। তো আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু আবার আমি আমার দেশের এই ঈদ সংখ্যা প্রসঙ্গে ফিরে আসি। এটা আমরা খুব কম সময়ের মধ্যে করেছি। আপনারা লেখকদের কাছ থেকে শুনেছেন তারা কত কষ্ট করে কত তাড়াতাড়ি লিখে দিয়েছেন। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ যে তারা এত কম সময়ের মধ্যে তারা লিখে দিয়েছেন। আমরা চেষ্টা করেছি একটি সর্বাঙ্গীন সত্যিকার অর্থে ঈদ সংখ্যা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। তারপরেও নিশ্চয়ই অনেক ত্রুটি বিচ্যুতি থাকবে। আমরা যেটা আশা করেছিলাম পুরোটা হয়তো আপনাদেরকে দিতে পারবো না, সেই সম্পর্কে আপনাদের অ্যাডভাইস, পরামর্শ আমাদের কাজে লাগবে, যাতে আমরা আগামী ঈদে এটার থেকে উত্তরণ করাতে পারি। এমনও হতে পারে, একজন আমাদের লেখক একটু আগে বলছিলেন আমরা বকরিদ বলতাম ছোটবেলায় কোরবানির ঈদকে। এমনও হতে পারে আমরা হয়তো কোরবানি ঈদে আর একটা ঈদ সংখ্যা বের করার উদ্যোগ গ্রহণ করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে সময় দেওয়ার জন্য। যারা এসছেন, আল্লাহ আপনাদের ভালো করুন, আপনারা একটি ভালো ঈদ উপভোগ করুন। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।